এরপর বলি সুকান্ত স্যারের কথা। ক্লাসে এবং ক্লাসের বাইরে পড়াশুনোর ব্যাপারে স্যারের খ্যাতি ছিল খুব। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন আদর্শ। অন্য স্কুলের ছাত্রছাত্রীরা তো হিংসে করতো আমাদের সুকান্ত স্যারের জন্য। ফর্সা, সুমধুর কণ্ঠস্বর, অসাধারণ ব্যক্তিত্ব, ভারী সুন্দর ছিল তার পড়ানোর টেকনিক। তার ক্লাস আমরা কোনো দিনও মিস করতাম না। তার হাতে পড়ে কত ছাত্রছাত্রী যে জীবনের পথকে সুগম করতে পেরেছিল তারই অত্যা নেই। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতিও ছিল খুব, তবে তার জন্য তিনি তোয়াক্কা করতেন না। বলতেন, আসলে তোমরা হয়তো জানো না যে এই যে আমরা বলি প্রাণ আছে, গাছের প্রাণ আছে, যে কোনো প্রাণীর প্রাণ আছে, মানুষের একটা প্রাণ আছে। ঋষি অরবিন্দ কি বলতেন জানো? কি বলতেন স্যার? বলতেন, ডিউটি ইজ ইয়োর ওন রিলিজিয়ান। মানুষের কর্তব্যটাই হলো মূল মন্ত্র। তেমনি গাছের কাজ কি? ফল ফুল দেওয়া। মৌমাছির কাজ মধু সংগ্রহ করা। তেমনি ডাক্তারবাবুদের কাজ চিকিৎসা করা। চিকিৎসার মাধ্যমে রোগীদের সেবা করাই তার ব্রত, ওইটাই তার রিলিজিয়ান, ওইটাই তার ধর্ম। এবং আমরা শিক্ষক যারা, তো এই শিক্ষক যারা আমরা প্রত্যেকেই ছাত্রদের সুন্দর করে গড়ে তুলি, এটাই আমাদের ধর্ম। সেই জন্যেই ঋষি অরবিন্দের কথা আমরা জানি যে ডিউটি ইজ ইয়োর রিলিজিয়ান। সুকান্ত স্যার একটানা ফিজিক্স আর অঙ্ক পড়ানোর ফাঁকে ফাঁকে বলতেন বড় বড় মনীষীদের কথা আর চরিত্র গঠনের নানান কথা। এমন সুন্দর করে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ। আমরা শুনে মনে মনে ভীষণ রোমাঞ্চিত হতাম, আলোড়িত হতাম। শোনাতেন রাশিয়ার বিপ্লবের কথা, তারাশঙ্করের গণদেবতা, শরৎচন্দ্রের পথের দাবির গল্প, আর আমাদের দেশের স্বাধীনতা কিভাবে এলো, কত বিপ্লবী যে প্রাণ বিসর্জন দিয়েছে তাদের খুঁটিনাটি বিষয়। এরকমই একদিন তিনি আমাদের শোনালেন, আচ্ছা, তোমাদের স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, এদের নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে একজন নতুন মানুষের কথা বলবো। নতুন মানুষ? কার কথা বলবেন স্যার? হ্যাঁ, না, মানুষটি নতুন নয়, আসলে তার সম্পর্কে কথাগুলি নতুন। আচ্ছা, বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন, আমাদের জানতে খুব ইচ্ছে করছে। বলছি তিনি কে জানো? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ঠিক তাই। তোমরা কি জানো আশুতোষ মুখোপাধ্যায়ের এটি 150তম জন্মবর্ষ। তিনি 1864 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের কথা আমি তোমাদের শোনাবো। না স্যার, এটা জানতাম না। তবে স্যার হ্যাঁ, আমরা ওনার সম্পর্কে সে জানতে চাই, কারণ আশুতোষ মুখোপাধ্যায়কে তো আমরা বাংলার বাঘ বলেই চিনি। কিন্তু বাংলার বাঘ কেন বলা হয় ওটাই তো জানি না। আরে সেই কথাই তো আমি তোমাদের শোনাবো আজকে। আশুতোষ মুখোপাধ্যায়, তার ব্যক্তিত্ব, তার দৃঢ়তা তোমাদের আমি শোনাবো আজকে। যখন 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলো, ঠিক সেই সময়ে ছাত্ররা সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতে বাধাপ্রাপ্ত হল। বিশ্ববিদ্যালয়ে আয়ে টান পড়লো। আশুতোষ তখন বিপদে পড়লেন। বিপদে পড়ে ইংরেজদের কাছে সাহায্য চাইতে গেলেন। তখন তো বিশ্ববিদ্যালয় ছিল স্বাধীন। তখনকার ইংরেজ আমলে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এরকম ছিল? হ্যাঁ, তাই বলছি তো। এই ছাত্রদের বেতনের উপরেই বিশ্ববিদ্যালয় অনেকটা নির্ভর করত, এবং যার জন্যে বিশ্ববিদ্যালয়ের আয়ে টান পড়লো। তখন গভর্নমেন্ট লিটন সাহেব ছিলেন চ্যান্সেলর। তিনি তার কাছে গিয়ে বললেন,
যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয় তো একটু যদি সাহায্য করেন। তিনি তার কাছে সাহায্য চাইতে গেলেন, কিন্তু ইংরেজরা তাকে একটা শর্ত আরোপ করলো। শর্ত? কেমন ধরনের শর্ত স্যার? শর্ত আরোপ করলো, যদি আমাদের সরকারের বিরুদ্ধে আপনি কোনো কথা না বলেন তাহলেই আপনাকে আমরা টাকা দিতে পারি। ইংরেজরা ওই শর্ত মেনে নিলেন? কখনো না। আশুতোষ মুখোপাধ্যায় কি বললেন জানো? যখন লিটন সাহেব বললেন আমাদের টাকা দেবেন দাসত্ব গ্রহণ করে, ইউ গিভ মি স্লেভারি ইন ওয়ান হ্যান্ড and money with the other. তুমি freedom is first, freedom is second, and freedom is always. তোমরা আমাকে টাকার বিনিময়ে দাসত্ব গ্রহণ করতে বলছো, আমি কখনো তা করবো না, কারণ স্বাধীনতাই আমার কাছে প্রথম এবং শেষ কথা। বাপরে, কি সাহস! স্যার সত্যি মানে ইংরেজরা তো ওনার উপরে মেন্টাল বা ফিজিক্যাল টর্চার করতেই পারতো, যেমন এখন হয় আর কি। করতে পারতো না, কারণ আশুতোষ মুখোপাধ্যায় ছাত্রদের কাছে এত প্রিয় এবং শ্রদ্ধার পাত্র ছিলেন, ইংরেজরা ভয় পেত। এবং আরেকটি বিষয় ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব এবং সাহস। সত্যি কল্পনা করা যায় না, এত সাহসী ছিলেন তিনি। কিন্তু স্যার আমাদের বর্তমান সমাজের যারা শিক্ষক বা যারা ছাত্র, তাদের তো আশুতোষ মুখোপাধ্যায়কে আরো ভালো করে জানার দরকার আছে। উনি তো আমাদের প্রেরণা হতে পারেন। অবশ্যই হতে পারেন, কেন হতে পারেন? আর তিনি কি বলতেন জানো? কি স্যার বলতেন? স্যার বলতেন স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ইনারাই আমার প্রেরণা। আচ্ছা দীপন, তোমার রবীন্দ্রনাথের ওই গানটা মনে আছে? কোনটা স্যার? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি আমি না না জানি করি ভয়। হ্যাঁ স্যার। দু লাইন একটু শোনাও। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, প্রার্থনা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। স্যার ওই আবৃত্তিটা আপনার গলায় স্যার অসামান্য লাগে, যদি আপনি আজকে ওই আবৃত্তিটা আমাদের জন্য করেন স্যার প্লিজ। জাস্ট এই কথাটাই প্রীতম তোমাকে বলছিলাম, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই কবিতাটা আশুতোষ মুখোপাধ্যায়েরও খুব ইন্সপিরেশন, এবং এই কবিতার যে শব্দগুলো, তার যে শব্দ চয়ন, চিত্ত যেথা ভয় শূন্য, এই কবিতাটা আমি করছি, তোমরাও আমার সঙ্গে একটু করবে। নিশ্চয়ই স্যার। ঠিক আছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত পারতই দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়, যেথা তুচ্ছ আচারের মন বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে বড় জাগরিত। মনে পড়ে সুকান্ত স্যারের এক বন্ধু নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মনীশ স্যারকে। স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের আগে তাকে দিয়ে সুকান্ত স্যার নাচ ও নৃত্যনাট্যের ওয়ার্কশপ করাতেন প্রায় 1 মাস ধরে। তখন সারা স্কুল জুড়ে আনন্দের হাট বসে যেত। রমাদির গান, সুকান্ত স্যারের আবৃত্তি ও নাটক, মনীশ স্যারের নাচের কোরিওগ্রাফি, দারুণ দারুণ সব প্রোগ্রাম হতো। কি আশ্চর্য, সময় নেই না, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার যেতে হবে। নীনাকে শেখাতে হবে, জানিস তো? তো নাচটা হয়ে গেছে তো, এটা কিন্তু লাস্ট একেবারে রিঅ্যাকশন থাকবে, এক্সপ্রেশন একেবারে ঠিকঠাক। যেমন আচ্ছা ভাই শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথের জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ইতিমধ্যেই একটি বিচ্ছিরি ঘটনা ঘটে গেল। সুকান্ত স্যার তখন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও গীতার কর্মযোগের ব্যাখ্যা করছেন। ছাত্রদের চরিত্র গড়ার বিষয়ে নানান কথা বলছেন। হঠাৎই পেছনের দিক থেকে মোবাইলে একটি রিংটোন বেজে ওঠে। আজকে একটা নতুন কথা বলবো, সেই কথাটি হলো গীতার সারাংশ। এই গীতার সারাংশ, গীতাই রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের প্রেরণা ছিল। এই গীতার থেকেই আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আমরা উদ্ভূত হয়েছি। গীতার একটা মন্ত্র আছে, জানো? তোমরা জানো কি? না স্যার, কোন মন্ত্র একবার বলুন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভাময়ং সর্বভূতানি তৎপুরাণি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। এই 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 কে রিংটোন বাজালো? কে রিংটোন বাজালো? এই তুমি না, এদিকে এসো। ডিস্টার্ব করছিলি কেন? কেন ডিস্টার্ব করছিলি?
শোনো, আমার কাছে এমএলএর ছেলেই হোক আর মন্ত্রীর ছেলেই হোক কিংবা সে ভিখারির ছেলেই হোক, আমি অন্যায়কে অন্যায় বলি। আমার প্রেরণা রবীন্দ্রনাথ, আমার প্রেরণা বিবেকানন্দ। আমি অন্যায়কে অন্যায় বলি, সেখানে আমি কোনো ক্ষমা করি। আর শোনো, তোমাদেরও কিন্তু সেই মন্ত্রে আমি উদ্ভূত করব। আজ তোমাদের সেই শিক্ষাই আমি দিব। ছেলেকে মারার জন্য সুকান্ত স্যারের উপরে চাপ সৃষ্টি করতে সেক্রেটারি অবিনাশ বাবু তার দলের লোকেদের নিয়ে মিটিং করলেন সেদিন রাতে। কারণ তার ছেলের গায়ে হাত তোলা স্পর্ধা তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। এ তো পরোক্ষে তাকেই থাপ্পড় মারা। স্কুলের নৃত্য প্রশিক্ষক মনীষ স্যার সুকান্ত স্যারের কাছের মানুষ। ক্লাবের ফাংশনের রিহার্সালে তাকে কেউ বলল সুকান্ত স্যারকে অ্যাসাল্ট করা হবে সেক্রেটারির ছেলের গায়ে হাত তোলার শাস্তি হিসেবে। কথা শুনে মণি স্যার ছুটলেন সেক্রেটারি অবিনাশ ঘোষের বাড়ি। তার মেয়ে নীনাদি মণি স্যারের কাছে প্রাইভেটে নাচ শেখে। সেক্রেটারি অবিনাশ ঘোষের অভিনয় করছেন আমাদের বন্ধু প্রদীপ অনিত সেনগুপ্ত। আমার ছেলে ক্লাস থেকে বার করে দাও, এত বড় সাহস! আমি হলাম এখানকার জনপ্রতিনিধি, আর কোথাকার কে সুকান্ত না কে হরিদাস ক্লাস নেওয়ার নামে জ্ঞান দেওয়া। না না দাদা, ওদের মানুষ করতে গেলে তো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। মানে কি বলছেন আপনি? মানুষ মানে ওরা কি মানুষ নয়? ওরা কি গরু ছাগল না মুরগি? না না, মুরগি গরু ছাগল হবে কেন? ওরা মানুষ, কিন্তু সঠিকভাবে চরিত্র গঠন করতে গেলে তো রবীন্দ্রনাথ, বিবেকানন্দের। শুনুন মনীষ, রবীন্দ্রনাথ একজনই হন, বিবেকানন্দ একজনই হন। ওই জ্ঞান দিয়ে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এসব বানানো হবে, বুঝলেন? যার হওয়ার এমনি হবে। আর একটা জিনিস আমি বুঝি না, আপনারা আজও কেন এই সমস্ত নীতি নিয়ে এত কচকচি করেন? মোরালিটি নিয়ে এখন আর কিছু হয় না, বুঝলেন? আসল হলো ক্ষমতা, আর ক্ষমতার উৎস হলো টাকা। আমার কাছে টাকা আছে তাই আমি নেতা, আর আমি নেতা তাই আমার হাতে ক্ষমতা। হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত দেওয়া, কোথাকার কে 1-2 টাকার মাস্টার একটা ফু দিলে ফানুসের মতো উড়ে যাবে, সে কিনা। দাদা, আমি একটা কথা বলছিলাম, কিন্তু টাকাটাই তো সব কথা নয়। টাকাটা সব কথা নয়, চরিত্র, মোরালিটি, এসব এসব তো একটা ব্যাপার। মনীষ শুনুন, ওই মোরালিটি ফোরালিটি কোনো কাজের কথা নয়, বুঝলেন? আচ্ছা আপনি আমাকে বলুন তো, একটা লোককে যার পেটে খিদে আছে তাকে যদি আপনি বিবেকানন্দ, রামকৃষ্ণ এদের বাণী শোনান, ভরবে? পেট ভরবে? ভরবে পেট? ভরবে না। নাকি তাকে কিছু টাকা ভিক্ষে দিলে সে ডাল চাল কিনে নিজের পেট ভরাবে? আর শুনুন, আপনার ওই মাস্টারকে বলে দেবেন অবিনাশ ঘোষালের স্কুলে মাস্টারি করতে গেলে ভয় পাওয়া কুত্তার মতো পায়ের পেছনে লেজ গুটিয়ে রাখতে হবে। আর আমি তো ঠিক করে নিয়েছি আমি কি করব। দাদা, একটু ভেবে দেখুন, শেষবারের মতো ভেবে দেখুন। একটা ড্রাস্টিক অ্যাকশন হঠাৎ করে নিয়ে ফেলবেন না। ছেলেদের নিয়ে হল্লা পাকালে আপনার পলিটিক্যাল ইমেজটাও তো নষ্ট হবে। শুনুন, আমার ইমেজ আপনি আমাকে শেখাবেন না। আপনার কি ধারণা আপনার ওই মাস্টারমশাই শুধু প্রিয় আর আমার কোনো জনপ্রিয়তা নেই? হ্যাঁ, কি ভেবেছেন কি আপনি? শুনুন, ওই সমস্ত ছাত্র আমাকে বোঝাবেন না, বুঝলেন? ওইসব ছাত্র আমাকে বোঝাবেন না। এসব আমার খুব ভালো জানা আছে, আমি এই জিনিস অনেকদিন ধরে সহ্য করে আসছি। কোথাকার কে 2 টাকার মাস্টার। শুনুন, বলবেন যে আমার স্কুলে মাস্টারি করতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে, আমার স্কুলে থেকে আমার উপর দাদাগিরি। আমি পুরো প্ল্যান ছকে নিয়েছি কি করব। বুবু দেখেছো, আম দেখনি। আমি হলাম অবিনাশ ঘোষাল, দেখনি না? এবার কি হয়? তারপরেও মনীশবাবু আরো কিছু বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আসলে মনীশবাবু একটা জিনিস বুঝতে পেরেছেন যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। পরের দিন সুকান্ত স্যার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধে সবে শুরু হয়েছে। হেঁটে হেঁটে আসছেন,
হঠাৎ 4-5টি ছেলে সুকান্ত স্যারকে অ্যাটাক করে। আপনি আমাদের নেতা অবিনাশ বাবুর ছেলের গায়ে হাত তুলেছেন, ভেবে দেখেছেন? ওর গায়ে হাত তুলেছেন আপনি? দেখো দেখো, এ তোমরা কি বলছো? তোমরা আমার ছাত্র না? তোমাদের আমি এই শিক্ষা দিয়েছি? ওই শিক্ষা ভিক্ষা ছাড়ুন মশাই, ওই শিক্ষা ভিক্ষা আমাদের জ্ঞান দেবেন না। এবার ভেবে দেখুন আপনার অবস্থা এবার কি হয়। আরে কি করছো? আপনি আমাদের ওই অবিনাশ বাবুর ছেলে আপনিকে কেন জানাচ্ছেন? আসুন। আপনাকে বই বই করে বলেছিলাম ওকে বাইরে বার করবেন না। ভগবান, এ তুমি কি করলে ভগবান? এরপর সুকান্ত স্যার প্রায় পাগলের মতো হয়ে যান। স্কুলের দিকে আর পা বাড়ান না। সবসময় বলতে থাকেন, সব ঝুট হ্যায়, সব ঝুট। सब झूठ है, सब झूठ है, सब झूठ है। क्रांति আমায় ক্ষমা করো প্রভু। পথে যদি ও মাগো ছাত্ররা আমাকে মারলো। পরবর্তীকালে ছাত্ররা ভুল বুঝতে পারে। রমাদি এবং মণি স্যারের সঙ্গে তারা সুকান্ত স্যারের কাছে ক্ষমা চাইতে আসে। সুকান্ত, সুকান্ত, স্কুলে দেখো কারা এসেছে তোমার কাছে। কি হলো সুকান্ত? স্যার, একবার চলুন। স্যার, আমরা ভুল করে ফেলেছি স্যার, আর কখনো এরকম হবে না। হবে স্যার, আমাদের স্যার যা মারান মারুন। স্যার একবার তো স্কুলে চলুন। আমরা জানি স্যার আমরা অন্যায় করেছি, এই শাস্তি। স্যার, স্যার মনে পড়ে যে আবৃত্তিটা আপনি স্যার করে আপনি শোনাতেন, চিত্ত যেথা ভয় শূন্য। স্যার একবার স্যার চেষ্টা করে দেখুন। স্যার চিত্ত যেথা ভয় শূন্য। স্যার বলুন, পারবেন? স্যার পারবেন আপনি? স্যার 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 চিত্ত চিত্ত স্যার পারুন। স্যার বলতে পারবেন আপনি? বলুন স্যার। চিত্ত 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 যেথা চিত্ত 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 যেথা চিত্ত চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে তলে জীবন সারবলি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি।